জীবনে যত্নশীল হওয়াটা কিন্তু খুবই প্রয়োজন। কারণ তুমি যত যত্নশীল হবে জীবন কিন্তু তত সুন্দর হবে। আর আমাদের পরিস্থিতি যেমন হোক না কেন আমাদের কিন্তু সবসময় পরিস্থিতি অনুযায়ী চলতে হয়। যখন যেমন পরিস্থিতি আমাদের কিন্তু ঠিক তখন তেমনভাবেই মানিয়ে নিয়ে চলতে হয়। আর যদি হাজব্যান্ড জীবনে সবথেকে বেশি ভালো থাকে তাহলে তো কোনো কথাই নেই। কারণ জীবনের সমস্ত কিছু পরিস্থিতির সঙ্গে লড়াই করতে ভালো একজন হাজব্যান্ড থাকা কিন্তু জীবনে ভীষণ প্রয়োজনীয়। নমস্কার বন্ধুরা, সকলকে সুপ্রভাত জানিয়ে নদিয়া জেলার রানাঘাট থেকে আমি দীপিকা আমার নতুন আরও একটি ব্লগে রইল তোমাদের অনেক অনেক আন্তরিক অভিনন্দন এবং বুক ভরা ভালোবাসা। সকালবেলা দেখতে পেলে গাছগুলোকে ধুয়ে দিলাম। তার কারণ বলতে কি, কালকে সন্ধ্যাবেলা আর কি আমি গাছের মধ্যে ছাই দিয়েছিলাম, গাছে পোকা ধরেছে দেখে ছাই দিয়েছিলাম। তো বাবা রাত্রেবেলা ফোন করে বললো শিগগির গাছগুলোকে ধুয়ে দে, নইলে কিন্তু গাছগুলো জ্বলে যাবে। তো আমার তো সারা রাত একটু ঘুম হয়নি, গাছগুলো চিন্তায় ভীষণ পরিমাণে মন খারাপ লাগছিল। তো তাড়াতাড়ি করে সকালে আগে ঘুমের থেকে উঠে গাছগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে দিলাম। আর যদি গাছগুলো মরে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে তো ভীষণই কষ্ট পাবো। কারণ খুব শখ করে গাছগুলোকে লাগিয়েছি, যতটা পারি যত্ন করার চেষ্টা করি। খুব বেশি না পারলেও যতটা পারি দুবেলা জল দিই। আর এগুলোকে দেখি সবসময় কতটা বাড়লো, কতটা সুন্দর হলো। তো সেক্ষেত্রে যদি নষ্ট হয়ে যায়, মানে এর মতো কষ্ট আর হতেই পারে না। গাছগুলোকে ভালো করে ধুয়ে একটু শ্যাম্পুর জল করে প্রত্যেকটা গাছে আমি স্প্রে করে দিলাম। তারপরে দেখো দাঁতটা ব্রাশ করে মুখটাকেও ধুয়ে নিলাম। বহু বছর শ্বশুরবাড়িতে ছাদ থাকা সত্ত্বেও এই ছাদটাকে কিন্তু আমি ব্যবহার করতে পারিনি। ব্যবহার করতে না পারার জন্য মনে মনে সবার বাড়িতে যখন গাছ দেখতাম, ফুল গাছ দেখতাম, মনে মনে ভাবতাম যখন আমার হবে তখনও আমি এমনভাবে ফুল গাছ লাগাবো। যেহেতু আমার ঘরটাই আমার পুরো আর কি পৃথিবী, বাড়ির থেকে কোথাও তেমন বেরোনো হয় না, তো সেক্ষেত্রে গাছপালাও তেমন কেনা হয় না। তবে খুব মনে মনে ইচ্ছে করে গাছ কিনবো, আর যখনই বেরোই তখনই একটা না একটা গাছ কিন্তু আমি কিনে নিয়ে আসি। আর আমাদের ঘরে না ওই পাথর, তোমরা তো দেখোই সব সময় যে আমার নিচের মেঝেটা কিন্তু পালিশ করা হয়েছিল না। তো কালকে মানে মিস্ত্রি এসেছিল পালিশ করেছে, আর পুরো ধুলোতে সারা বাড়ি মানে অন্ধকার হয়ে গেছিলো। তো গ্যাসটাকে কোনো রকম মুছে ভাতটা বসালাম। আর চারি সাইডের পরিস্থিতি দেখে তো বুঝতেই পারছো কতটা নোংরা। দেখো আমার সিলিন্ডারটা অবস্থা, মনে হচ্ছে কেউ আটা বা ময়দা কিন্তু ঢেলে রেখেছে। কিন্তু না, এগুলো হচ্ছে যে পাথর যে নিচের মেঝেটা পালিশ করছে, সেই পালিশের সব আর কি নোংরাগুলো এখানে সব এঁটে রয়েছে। তো রান্না করার তো তেমন কোনো ব্যবস্থা নেই, তো ওই কোনো রকম গ্যাসটা আর কি পেতে ওপর থেকে একটু হালকাভাবে মুছে ভাতটা চাপিয়ে দিলাম। জানো তো এই গ্যাস ট্যাস না পুরো একদম ওপরে, একদম ছাদের উপরে তুলে রেখেছিলাম যখন কাজ হচ্ছিল। কালকে রাত্রেবেলা এই গ্যাস ধরানোর জন্য আর থালা বাসন সব এক একটা এক এক জায়গায়, এর জন্য রাত্রেবেলা মুড়ি খেয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। কিচ্ছু করার নেই, বললাম না যখন যেমন পরিস্থিতি আমাদের কিন্তু ঠিক তখন তেমনভাবেই চলতে হয়। আর সকালবেলা তোমার দাদাভাই আজকে একটু মূলোর শাক রেখেছিল, যেহেতু কালকে রাত্রে ভাত খাওয়া হয়নি। আর আমরা তো বাঙালি, ভাতের নেশা আমাদের প্রচণ্ড পরিমাণে চেপে ধরে। তো যাই হোক, ভাতের নেশাটা আমরা কিছুতেই ছাড়তে পারি না। সকাল সকাল এই জন্য ভাতটাও বসিয়ে দিয়েছি। আর তোমার দাদাভাই মূলোর শাক রেখেছিল, মূলোর শাকটা রান্না করতে করতেই চলে এসেছে মিস্ত্রি। তো মিস্ত্রি চলে আসায় দেখলে গ্যাসটাকে আবার ওই রান্নাঘরের থেকে ঘরে নিয়ে আসলাম। আর ঘরেরও ঠিক তেমনই বাজে পরিস্থিতি, রান্নাঘরের জিনিসপত্র সব ঘরে এনে রেখেছি, কিচ্ছু করার নেই, এভাবেই চলতে হবে। আজকের দিনটা চলে গেলেই তারপরে আবার কালকের থেকে বেশ সব কিছু পয় পরিষ্কার হয়ে যাবে। তো রুই মাছ রেখেছিল, আমরা অনেকদিন মাছও খাই না এমনিতেও, তো রুই মাছ রেখেছিল একটুখানি, তো সেই রুই মাছটা এখন রান্না করব। তো তাড়াতাড়ি করে ঘরের থেকে গ্যাসটা আর কি রান্নাঘর থেকে ঘরে নিয়ে চলে আসলাম গ্যাসটা। বাবুর আবার পরীক্ষা আছে, বাবু চলে যাবে পরীক্ষা দিতে, তো এই জন্য তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি। আর এখানে দেখো মাছটাকে এখন রান্না করব, মূলোর শাক হয়ে গেছে আর ভাতও হয়ে গেছে। সত্যি কথা বলতে পরিস্থিতি অনুযায়ী আমাদের কেন চলতে হয়, কথাটা কেন বললাম, আজকে আমি যেভাবে কষ্ট করে রান্না করছি, ধরো এতদিন যেমন কষ্ট করেছি রান্নাঘর ছিল না সেটা একরকম, এখন রান্নাঘরে কাজ করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে। আর এদিকে ধরো মেঝেটাও পালিশ হয়নি, সেটাও পালিশ করতে হবে, মানে সব দিকেই দায় ঠাকা আর কি করতেই হবে। আর সেক্ষেত্রে আমাকে তো একটু কষ্ট করতেই হবে। আর পরিস্থিতিটা এখন যেমন পর্যায়ে দাঁড়িয়েছে, মানে কি বলবো, রান্নাবান্না তো করে খেতেই হবে।
আর এমনও না যে বাইরে এমনও অবস্থা আর কি না আমাদের যে বাইরের থেকে খাবার আনিয়ে খাবো। আসল কথা আমাদের মতো দিন আনা দিন খাওয়া পরিবারের গৃহবধূদের কিন্তু অনেকটা মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হয়। তো মানিয়ে গুছিয়ে চলতে গেলে তো পরিস্থিতির সাথে একটু হলেও লড়াই করতে হবে। আজকে যদি তেমন অবস্থাবান হতো তো নিশ্চয়ই এরকম কষ্ট করে রান্নাবান্না করে খেতাম না, কারণ তোমাদের তো পুরোটা দেখাতে পারছি না আমাদের অবস্থাটা, দেখালে হয়তো বুঝতে পারতে। হয়তো যদি অবস্থা তেমন হতো তাহলে হয়তো পরিস্থিতির সাথে মোকাবিলা করতাম না, হয়তো হোটেল থেকে অর্ডার করে খাবার আনিয়ে খেতাম। কিন্তু যেহেতু এমন অবস্থা না, তো আমাদের সাথে পরিস্থিতির সাথে কিন্তু মোকাবিলা করেই চলতে হবে। এদিকে দেখো মাছের ঝোলটা হয়ে গেছে, আর ওদিকে দেখতে পেলে তো তোমার দাদা ভাই অন্বেষাকে সাইড দিয়ে খেতে দিয়ে দিয়েছি। আর একটু মাছের তেল এনেছিল, এইটাকে রেডি করে নিয়েছি, এখন এইটাকে জাল দেব। তো যাই হোক, চলো এরপরে আর তোমাদের কিছু দেখাতে পারিনি। যখন সকাল 10টা বাজে তখন কিন্তু তোমাদের সাথে ওইটুকু শেয়ার করেছিলাম, মাছের ঝোল মাছের তেল। আর এখন বাজে সন্ধ্যে 7টা, আমি এখন স্নান করে উঠলাম। মানে এতটাই কাজের চাপ ছিল কি বলবো, ওই একটা রান্নাঘর ঠিক করতে গিয়ে আমার পুরো বাড়ি আমাকে পরিষ্কার করতে হলো। মানে কি বলবো, আর মানে কাজের সময় তোমাদের মোবাইল দিয়ে ক্যামেরা করে একটু দেখাবো সেটাও মনে ছিল না, জানো তো। তো এখন 7টা বাজে, শীতের দিন, স্নান করে আসলাম, দেখো মোটামুটি একটু পরিষ্কার করে নিয়েছি। আর মেঝেটা চলো দেখাই তোমাদের, মেঝেটা তখন অবশ্য মিস্ত্রি ছিল। আর এই দেখো মেঝেটা দেখেছো এর আগে কেমন ছিল, আগের ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। আর এখন দেখো, আর এই দেখো বেসিনটা তো তোমরা এতদিন দেখতেই পেতে যে বেসিনটা কি বাজে ছিল, তো সেটাকেও ঠিকঠাক করে দিয়েছে। আসলে আমার শ্বশুরমশাই মারা গেছিলো, তো তখন শ্রাদ্ধ শান্তি খাওয়া দাওয়া চলে এসেছিলো, তো সেই জন্য আর কি এই কাজটা করা হয়নি, এতদিন পরে করে দিয়েছে। আর দেখো তোমার দাদাভাই এখানে একটু চা করে নিয়েছে আমার জন্য, চলো চাটা খেয়ে পরে আসছি। তো দেখতেই পেলে সন্ধ্যে 7টাতে স্নান করেছিলাম, তারপরে একটু চা খেয়ে একটু রেস্ট করেছিলাম আর কি। একটু অন্বেষা একটু আসতে, তো যাই হোক একটু রেস্ট করে তারপরে এখন চলে এসেছি আর কি রান্না বান্নায়। সত্যি বলতে আর একদমই ইচ্ছে করছিল না, লেপের তলায় ঢুকে গেছিলাম, বার হতে আর ইচ্ছে করছিল না। তো যাই হোক এসে ভাত বসিয়ে দিয়েছি, আর করব ফুলকপির বড়া। চলো রান্নাটা কমপ্লিট করি, তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। চাটা খেয়ে একটু বিশ্রাম নিয়েছিলাম, আর বিশ্রাম নিতে গিয়ে এত শীত ধরে গেছিলো মনে হচ্ছিল না রান্না করব। তো যাই হোক তবু রাতের রান্না তো করতেই হবে। চলে এসে আর দেখতে পেয়েছিলে তোমার দাদাভাই চা করেছিল, আমরা সবাই মিলে খেয়েছিলাম। আসলে তোমার দাদাভাই তো দেখেছে যে আমি কতক্ষণ সেই সকাল 11টার থেকে একভাবে শুধু ঘরের কাজ করেই গেছি। যেমন মাজা ব্যথা করছিল তেমন পা কামড়াচ্ছিল, তো তোমার দাদাভাইকে কিছু বলতে হয়নি। স্নান টান করে আসার পর দেখি নিজেই চা বানিয়েছে, সবার জন্য, নিজেও খেয়েছে, আমাদেরও দিয়েছে। আসলে তোমার দাদাভাই এদিক থেকে ভীষণই সাপোর্টিভ। আর সত্যি বলতে ও অশিক্ষিত বা মূর্খ হতে পারে, কিন্তু ওর মানে মানসিকতাটা ভীষণই ভালো। তো এরকম একটা সাপোর্টিভ হাজব্যান্ড থাকলে জীবনে চলার পথটা কিন্তু অনেকটাই সুগম হয়ে যায়। তো যদি আমাকে চাটা বানিয়ে খেতে হতো বা চাটা সবাইকে করে দিতে হতো তাহলে কিন্তু আমার শরীরটা আরোই খারাপ লাগতো। তো সেক্ষেত্রে তোমার দাদাভাই চাটা করে দিয়েছিল, খেয়ে একটু রেস্টও করে এখন দেখো রান্নাটাও করতে এসেছি, বেশ ভালো লাগছে। ওদিকে ভাতটাও চাপিয়ে দিয়েছি, আর মাছের তেল দুপুরে একটুখানি বেঁচে গেছিলো, ওটাকে গরম করে নিয়েছি। আর এদিকে দেখতেই পেলে ফুলকপি কেটে ফুলকপিটাকে আর কি ভাপিয়ে নিয়েছিলাম, আর সেটারই বড়া তৈরি হবে। তো যাই হোক তার জন্য একটা ব্যাটার তৈরি করছি, এখানে চালের গুঁড়ো আর বেসন দিয়ে কিন্তু আমি ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। তো আমাদের রাতের বেলার খাওয়া দাওয়া কিন্তু আজকে এটাই, ফুলকপির বড়া, আলু সেদ্ধ আর ওই মাছের তেল ঝাল, তো এটাই। আর এদিকে ব্যাটারটাও রেডি হয়ে গেছে, ততক্ষণে ফুলকপিটাও ভাপানো হয়ে গেছে, আর আলু সিদ্ধ মাখার জন্য কিন্তু এই দেখো লঙ্কাটাকেও আমি রেডি করে নিলাম। তো চলো এখন একটা একটা করে বড়া ভেজে নেব, তারপরে সবাই মিলে কিন্তু ভাত খেয়ে নেব। তো যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, একটা লাইক করে দিও আর একটু কমেন্ট করে দিও। সত্যি বলতে ভিডিও আমি এতদিন ধরে করছি, আমার একদমই ভিউজ হয় না, মানে খুবই মনটা খারাপ লাগে, কারণ সবাই একটা আশা নিয়ে কিন্তু ভিডিও করে। টাকাটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমি যে ভিডিওটা বানাচ্ছি তোমাদের ভালো লাগছে, আরও নতুন নতুন করে ভিডিও করব, এই ব্যাপারটাই আমার কাছে মানে সবথেকে বেশি মনে হয়। তো চলো আমরা রাতে এটাই ডিনার করে খাওয়া দাওয়া করে আর কি ঘুমিয়ে পড়বো। তো আজকের মতো এখানেই রাখবো, সবাই সুস্থ থেকো, সবাই ভালো থেকো,
দেখা হবে আবার নেক্সট ব্লগে। আর এখন থেকে আমি একদিন পর একদিন ভিডিও দেব। সবাই কিন্তু পাশে থেকো, কারণ এই মেশিন চালিয়ে সংসার চালিয়ে ছেলে মেয়ে দেখাশোনা করে তারপরে ইউটিউব রাত ভরে এডিট করে আমার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হয়ে গেছে। তাই ভেবে নিলাম যে একদিন রেস্ট নেব, একদিন আর কি এত কাজ সামলাবো, এতে হয়তো শরীরটা ভালো থাকবে। তারপরে যদি কখনো পারি আবার ডেলি দেবো। চলো এখনকার মতো টাটা, সবাইকে গুড নাইট।